প্রিয় দর্শক, আমি আশিক খন্দকার টেকা আমার ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে গত ৮ তারিখে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করে এসেছি। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা নারীরা আমাদের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম, সেই পথ চলা থেকে আজকের দিনে এসেছি। আজকে গোটা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চ পালিত হচ্ছে এবং নানা দেশে নানাভাবে নারীদের অধিকার, নারীদের সম্পর্কে নতুন নতুন বিভিন্ন দিক সম্পর্কে এই দিনটিতে আলোচনা হয়ে থাকে। আমরা নতুন কিছু দিক নির্দেশনা পাই, নতুন করে উজ্জীবিত হই। কিন্তু গত ৮ই মার্চ ২০২৫-এর যে নারী দিবস, এটি আমরা বাংলাদেশি নারীরা বলতে পারি আমাদের জন্যে বীভৎসতম নারী দিবস ছিল। আজকে নারীদের নিয়ে কিছু কথা বলবো। কেমন আছি আমরা বাংলাদেশের নারীরা? কেন আমি বলছি ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমাদের জন্য একটি বীভৎসতম নারী দিবস? কারণ ঠিক এই দিনটিতে, যেদিন আমাদের নারীদের জন্য একটি সত্যিকারের সম্ভাবনাময় দিন বা সত্যিকারের কিছু পাওয়ার দিন, কিছু কথা বলার দিন, নিজেদের নিয়ে নতুন করে ভাবনার দিন, সেই দিনটিতেও কিন্তু আমরা আমাদের দেশে একটি কন্যা শিশুর উপর পাশবিক নির্যাতনের খবর পেয়েছি এবং বর্তমানেও শিশুটি মৃত্যুর আশঙ্কামুক্ত নয়, সে এখনো মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়তো প্রতিবাদ করছি, কিন্তু এতদিন পরেও, এত বছর পরেও আজকের দিনেও কেন সরকারের কাছ থেকে আমাদের শুনতে হয় নারীদের প্রতি সহিংসতা নির্যাতনের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখাবো? এটা তো নতুন করে বলার কোনো বিষয় নয়। নারীর প্রতি যে সহিংসতা, সে সহিংসতা তো আমরা যুগে যুগে সময়ে সময়ে ভিন্ন ভিন্ন ধারায় দেখে এসেছি। একসময় পারিবারিক নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স, সেখান থেকে শুরু করে আমরা দেখেছি নারীদের প্রতি, কন্যা শিশুদের প্রতি ইভটিজিং বা যৌন নির্যাতন, তাদের মানসিকভাবে নির্যাতন এবং একই সাথে তারা যেখানে কাজের জায়গায় যায় সেই কর্মক্ষেত্রে তাদের প্রতি বৈষম্য এবং নির্যাতন, তাদের প্রতি নানাভাবে আমরা বৈষম্যের ছবিটা সবসময় আমাদের চারপাশে দেখতে পাই। এর সাথে আছে সামাজিকভাবে নারীদেরকে হেয় প্রতিপন্ন করার যে প্রক্রিয়া এবং ধর্ম দিয়ে নারীকে আরো বেশি করে ঘরবন্দি করার বা নারীর অধিকার হরণের চেষ্টা। আপনারা যেভাবেই বলেন না কেন, দু একজন মানুষ হয়তো এমন থাকতে পারে বা দু একজন নারী বা মেয়ে আমাদের পরিচিত এমন থাকতে পারে যারা হয়তো সত্যিকার ভাবেই যেটা উচিত নয় বা যেটা সঠিক নয় সেই ধরনের কাজ করছে, কিন্তু তাই বলে আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য নারীর প্রতি বৈষম্য, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা চলছে, সেটাকে কি আমরা অস্বীকার করতে পারি? আমরা আজকের দিনে আমাদের এই যে নারীর অধিকার, সেই অধিকার আদায়ের আন্দোলনে কতজন পুরুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখি, অথচ আমরা কিন্তু পারিবারিক থেকে সামাজিক এবং কর্মক্ষেত্রে পুরুষদের সাথে পায়ে পা মিলিয়ে চলছি। আমি সবচাইতে আহত হই আজকের দিনেও যখন কিছু নারীকেই দেখি আমরা নারীদের সম্পর্কে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে,
ভিন্নভাবে তাদের আচার আচরণ, তাদের সব কিছুকে ব্যাখ্যা করতে এবং নিজের ছোট মানসিকতাকে অন্যদের উপর চাপিয়ে দিতে। আমরা এভাবে ভাবি না যে আমি যে সময়টায় বড় হয়েছি বা আমি যে সময়টায় মানুষ হয়েছি, সেই সময়টায় যেটা হয়তো খুব বেশি স্বাভাবিক ছিল না, আজকের একজন তরুণীর কাছে সেই জিনিসটা অনেক বেশি স্বাভাবিক। আমরা গত কয়েকদিনের ঘটনাগুলি যদি তাকিয়ে দেখি, তাহলেই কিন্তু আমরা আটকে ওঠার মতো অবস্থায় চলে যেতে পারি। কখনো নারীর ধূমপান নিয়ে কথা বলা হচ্ছে। ধূমপান নারী বা পুরুষ বা যে কোনো বয়সী মানুষের জন্য ক্ষতিকারক, কিন্তু নারীর এই যে ধূমপান করা, এটিকে প্রকাশ্যে এনে তাকে মব ভায়োলেন্সের নামে এক ধরনের সহিংসতার শিকার করা, এটা কি একজন পুরুষের ক্ষেত্রে করা হয়? একজন পুরুষও তো একইভাবে সিগারেট খায় এবং সেটা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকারক, আমাদের চারপাশে যারা থাকে তাদের জন্যও ক্ষতিকারক। কিন্তু নারীর প্রতি আমরা যে আচরণ করছি, সেটা তো আমরা পুরুষের ক্ষেত্রে করি না। নারীর পোশাক নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যেভাবে হেনস্থা করা হয় এবং সেটার আবার বিবরণ যে ভাষায় দেয়া হয়, একজন নারী হিসাবে যখন আমরা চূড়ান্তভাবে লজ্জিত হই সেই বিবরণ শুনে, আপনারা কি লজ্জিত হন না? আজকে ৮ বছরের একটি আমাদের কন্যা সন্তান, তাকে যেভাবে পাশবিকভাবে নির্যাতন করা হলো, ধর্ষণ করা হলো, আমরা লজ্জিত হই না? আমরা আর কতদিন নারীরা প্রতিবাদ করব, তারপরে প্রশাসন, সরকার সক্রিয় হবেন, তারপরে তারা বলবেন যে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখাবো? শুধুমাত্র আইন করাই তো একমাত্র নারীর প্রতি সহিংসতা বন্ধের একমাত্র উপায় নয়। আমরা যদি আমাদের মানসিকতা না বদলাই, আমরা যদি আমাদের সিস্টেম না বদলাই, বিচারের ক্ষেত্রে আমরা যদি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি না বদলাই, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি নারী ন্যায় বিচার পাবে, নারী তার কাজের, তার অবস্থানের যথার্থ মূল্যায়নটা পাবে? খুব দুঃখজনক, আজকে যারা নারী উপদেষ্টা তাদের মধ্যেই একজন এই ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে যেভাবে বলেছেন যে যে শিশুটি এখনো নারী হয়ে ওঠেনি, তার প্রতি নির্যাতন হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। তাহলে কি নারী হয়ে উঠলে তাকে ধর্ষণ করাটা বৈধ? প্রশ্ন রেখে যেতে চাই। আরো প্রশ্ন রেখে যেতে চাই যেসব নারীরা এখনো ঘরে বসে আছেন তাদের প্রতি। আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, যারা ভুক্তভোগী, তারা কিন্তু পথে নেমে এসেছেন। আপনারা এখনো গৃহবন্দী কেন? আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আপনারা আপনাদের কন্যা সন্তানদের কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে রেখে যাচ্ছেন? আমরা বাংলাদেশের নারীরা কেমন আছি যদি শুধুমাত্র গত জানুয়ারি মাসের হিসাবটি ধরি, সেখানে অন্যান্য অপরাধের যে পরিমাণ সেটি তো শতভাগ বৃদ্ধি পেয়েছে বা তারও বেশি। ধর্ষণের ক্ষেত্রেও ২৪ সালে যেখানে ১০৪০-এর মতো ধর্ষণ হয়েছে জানুয়ারি মাসে, সেখানে দেখা যাচ্ছে ২০২৫-এ এসে ধর্ষণের পরিমাণ হলো সেটা প্রায় ১.৫ গুণ ২ গুণ বেড়ে গিয়েছে। আমাদের কি ভীত সন্তুষ্ট হওয়ার সময় নয়? আমরা প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা দেখছি। মব ভায়োলেন্সের কথা বলে, মব জাস্টিসের কথা বলে বাড়ির মধ্যে ঢুকে সর্বপ্রথম যাকে আক্রমণ করা হয়, সেই মানুষটি কিন্তু হলেন একজন নারী, একজন কন্যা শিশু। কারণ তাদের শুধু শারীরিক যে হেনস্থা হয় তাই না, তাদের মানসিকতার উপর যে ছাপ পড়ে সেটা কিন্তু দীর্ঘমেয়াদীভাবে থেকে যায়। এবং একজন কন্যা সন্তানই কিন্তু আমাদের ভবিষ্যতের মা। সেই মা কি করে তার সন্তানকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দেবেন যদি না তার জীবনটা স্বাভাবিক হয়? আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম
আমরা যারা এখনো আমাদের প্রায় 4 লক্ষাধিক বীরাঙ্গনার যে ধর্ষণ হয়েছিল, চূড়ান্ত সম্ভ্রমহানি হয়েছিল, তাদের বিচারের দাবিতে নারীরা এক হয়ে কথা বলতে পারছি না, কাজ করতে পারছি না। তারা কিভাবে আমাদের নিজেদের কন্যা সন্তানদেরকে সুরক্ষিত করবে? এখন সময় এসেছে আমাদের নারীদেরকেই আমাদের ভবিষ্যৎ কন্যা সন্তানদের জন্য ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে, কাজ করতে হবে। আজকে কি দেখছি? আজকে নারীদের খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্রতে নারীদের ছবি তোলা পর্যন্ত আমরা নিষিদ্ধ করতে চাচ্ছি এবং এক শ্রেণীর নারীরাই তাতে কিন্তু ইন্ধন দিচ্ছেন। আমি বুঝি না, সমস্ত কিছু যেখানে স্বাভাবিক চলতে পারে সেখানে শুধুমাত্র পর্দার কথা বলে কিভাবে আজকের দিনে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়াকে এইভাবে থামিয়ে দেয়া হয়। যেহেতু আমি দীর্ঘদিন নারীদের নিয়ে কাজ করা সহ প্রায় ৮-১০ বছর আইন শৃঙ্খলা কমিটিতে ছিলাম এবং সেখানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা সহ বাইরের মানুষ বলতে আমি একমাত্র ছিলাম আমার এলাকায়। আমি এটা জানি যে প্রতি মাসে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু অপরাধের যে বিবরণী গত মাসের সেটা তৈরি করে উপস্থাপন করতে হয় এবং সেটা নিয়ে আলাপ আলোচনা হয়। সেটা নিয়েই কিভাবে আরো অগ্রগতি ঘটানো যায়, অবস্থার উন্নতি ঘটানো যায় সেটার কথা আলোচনা করা হয় ওই সভাতে। তো সেই জায়গাতে আমি যে ডেটাগুলো দিচ্ছি বা অন্যরা যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেই পাওয়া যায়। আপনারাও গুগল ঘাটলে সেগুলো পাবেন। আমরা ধর্মীয় কারণে একজন আরেকজন থেকে পৃথক বিশ্বাসে বিশ্বাসী হতে পারি, রাজনৈতিক কারণে আলাদা বিশ্বাসে বিশ্বাসী হতে পারি বা জীবনযাত্রার ক্ষেত্রেও আলাদা বিশ্বাসী হতে পারি, কিন্তু আমাদের সন্তানদের প্রশ্নে কিন্তু আমাদেরকে একমত হতেই হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা সুস্থ স্বাভাবিক মানসিকতা তৈরি করতে চাই, আমাদের প্রজন্মকে তৈরি করতে গেলেও আমাদেরকে একমত হতে হবে, আমাদেরকে মুক্ত বুদ্ধি সম্পন্ন হতে হবে, আমাদেরকে অবশ্যই খোলা মনে সবকিছু চিন্তা করতে হবে। শুধুমাত্র কন্যা সন্তানের অভিভাবক বা পরিবারের মানুষজন না, আমরা যারা ছেলে সন্তানের বাড়ির লোক আমাদেরকেও সচেতন হতে হবে। আমার বাড়ির ছেলেটি, আমার সন্তানটি যেন নারীকে সম্মান করতে জানে, তার প্রতি যথাযথ মর্যাদা রেখে কথা বলতে পারে, সেইটা আমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, এই পারিবারিক শিক্ষাটা যদি আমরা তাদের না দিতে পারি তাহলে সত্যিকার অর্থে তারা কোনোদিনই মানুষ হতে পারবেন না। যে নারী দিবসে হাজার হাজার নারী সেই সুতার কারখানা থেকে বেরিয়ে এসেছিল তাদের অধিকার আদায়ের জন্য, তাদের মানবাধিকার আদায়ের জন্য, তাদের শ্রম ঘন্টা সঠিকভাবে পাওয়ার জন্য, তাদের মজুরি বৈষম্য দূর করার জন্য, তাদের থেকে আজকের আমরা এত শিক্ষিত হয়ে এত সুযোগ সুবিধা পেয়ে আমরা কতটুকু এগিয়েছি, নাকি ধর্ম আমাদেরকে পেছনে টেনে ধরছে? ধর্ম কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত জীবনে আমরা যার যার মতো ধর্ম পালন করতেই পারি। আমাদের পোশাক অবশ্যই আমাদের দেশ, আমাদের ঐতিহ্য অনুযায়ী হতে হবে, কিন্তু তাই বলে এটা নয় যে অন্যের পোশাক আমি ঠিক করে দেব। অন্যের ধর্মও যেমন আমি ঠিক করতে পারি না, অন্যের পোশাক, তার চিন্তা ভাবনাও কিন্তু আমি ঠিক করতে পারি না। আমি শুধু পরিবর্তন তখনই করতে পারি যখন আমার ধর্ম যে অনেক বেশি উন্নত সেটা আমি আমার চিন্তা ভাবনা, আমার কথা, আমার কাজে প্রমাণ করতে পারবো। এই কথা দিয়ে, কাজ দিয়ে, আচরণ দিয়ে আমি যখন অন্যকে প্রভাবিত করতে পারবো তখনই কেবলমাত্র সে আমার নিয়ন্ত্রণে আসবে। কাউকে কিন্তু জোর দেখিয়ে, জুলুম করে, নির্যাতন করে কাউকে
কোনো অবস্থাতেই কিছু করতে বাধ্য করা যায় না, এবং এটা আইনসম্মতও নয়, নৈতিক দিক দিয়েও এটা ঠিক নয়। আমাদের বর্তমানে যে অবস্থা, আমরা কিন্তু কেউ সাহস করে রাস্তায় বের হতে পারি না। আমরা সবসময় একটা নিরাপত্তাহীনতায় যেমন ভুগি, একই সাথে আমরা কিন্তু আমাদের সম্মানহানি নিয়ে সব সময় প্রচণ্ড আতঙ্কগ্রস্ত থাকি। কারণ চারপাশে আমরা যাদেরকে দেখছি, যে অবস্থাগুলো প্রতিনিয়ত একটার পর একটা সৃষ্টি হচ্ছে, আপনি কি আপনার সন্তানকে নিয়ে ভীত নন? এবং আপনি যে বয়সেই হন না কেন, আপনি কি রাস্তায় বেরোতে খুব বেশি নিরাপদ বোধ করেন? কিন্তু আমরা যদি ঘরে বসে কেবলমাত্র পরিবারের দুই একজনের সাথে টুকটাক আলোচনার মতো এটা আলোচনা করি, তাহলে তো হবে না। আমাদেরকে রাস্তায় নামতে না পারলেও আমাদের মতামতটা স্পষ্ট করে জানাতে হবে। আমরা যে ধরনের পরিবেশ পরিস্থিতি, যে ধরনের দেশটাকে কামনা করি, সেটার কথাও কিন্তু যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে জানাতে হবে। আমরা বাঙালি নারীরা, আমরা কিন্তু দেখতে বা কাঠামোগতভাবে খুব নরম সরম হলেও আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু আজকের জায়গায় এসেছি। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমি বারবার বলে আসি, নাচর বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তারপরে ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৬৬-র ৬ দফা, ৬২-র শিক্ষা আন্দোলন, কোন সময় না আমরা ছিলাম। ৯০ পর্যন্ত আমরা সক্রিয় ছিলাম, এবং আমরা জাতিসংঘের নারী বিষয়ক প্রতিটা সনদে স্বাক্ষর করেছি। তারপরেও আজকে আমাদের নারীদের মধ্যে এই ধরনের কুমন্ডুকতা কেন? আমরা আজকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত কেন? এবং আমরা শুধু অন্যের সমালোচনা করা নিয়ে আজকে সময়গুলো পার করছি কেন? আমরা গঠনমূলক কিছু ভাবতে পারছি না কেন? গঠনমূলক কিছু করতে পারছি না কেন? অন্যের ভুল ধরিয়ে দেওয়াটা দরকার থাকতেও পারে অনেক ক্ষেত্রে, কিন্তু সেটার ধরনটা হওয়া উচিত সভ্য, এবং সেটার ধরনটা হওয়া উচিত অনেকটাই গ্রহণযোগ্য। আমি এমন অনেককেও দেখি যারা নিজেদেরকে প্রকাশ করেন একভাবে, আবার ভেতরে ভেতরে তারা অন্যরকম। আমি কোনোভাবেই কাউকে অশ্রদ্ধা না করেও একটি কথা বলতে চাই। আমি একজনকে চিনি, আমার একজন পরিচিত আছেন। উনি যতবার আমার সাথে দেখা করেন, আসার সময় এমন কিছু জিনিস নিয়ে আসেন, যেমন তসবিহ বা নামাজ শিক্ষা বা এই ধরনের। ওনার ধারণা, যেহেতু আমি বাইরে বেশি যাতায়াত করি, যেহেতু আমি অনেক রকম কাজের সাথে যুক্ত, আমি বোধহয় নামাজ পড়তে জানি না, আমি বোধহয় ধর্মীয় যে আচার আচরণ সেগুলো জানি না। এবং রিসেন্ট যখন উনি আসলেন, উনি প্রথমেই আমার চুলের সম্পর্কে বলতে শুরু করলেন। এটা যে এক ধরনের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ, বা এটা যে একটা নোংরা বহিঃপ্রকাশ আমি বলবো, এই জিনিসগুলো আমরা কেন বুঝি না? তিনি তো আমাকে অন্যভাবেও বোঝাতে পারতেন, কিন্তু তিনি ডাইরেক্ট হিট করেন এটা বলে যে আমরা ইহকাল পরকাল মানি না, আমরা বুঝতে চাই না যে পরবর্তী জীবনে আমাদের কি হবে, আমরা আল্লাহকে ভয় করি না। এই কথাগুলো যত আপনি অন্য একজনকে বলবেন যে হয়তো আপনার মতো করে চলে না, তার কিন্তু তখন আপনার প্রতি এক ধরনের অনীহা বা অনাগ্রহই তৈরি হবে। আপনি তখনই একজন মানুষকে কথাগুলো বলতে পারেন যখন আপনি তার সাথে খুব গভীর একটা সম্পর্কে যাবেন, বা তার মনে একটা আস্থা তৈরি করতে পারবেন যে আপনি যেটা বলছেন সেটা আপনার তার ভালোর জন্য। তাছাড়া আপনি যদি হুটহাট তার ব্যক্তিগত জীবনে ঢুকে যে এই ধরনের কথাগুলো বলেন, তাহলে কিন্তু তার কাছে মনে হবে যে আপনি তাকে বা তার কার্যকলাপকে হয়তো পছন্দ করছেন না, বা আপনি তাকে এক নিমেষে পরিবর্তনের চেষ্টা করছেন।
আমাদের এই আচরণগুলো কিন্তু আমাদের বদলাতে হবে। নারীর প্রতি যে কোনো ধরনের বৈষম্য এটা তৈরি হয় কিন্তু অনেক ক্ষেত্রে নারীদের ভেতর থেকেই। আমরা নারীরাই নারীদেরকে বুঝি না। আমরা যখন নিজেরা কোনো কিছু হয়তো পাই না, কোনো বিষয়ে অধিকার পাই না, চলাফেরার স্বাধীনতা পাই না, তখন যে মানুষটি সেটি পাচ্ছেন তার প্রতি আমাদের এক ধরনের ভেতরে ভেতরে প্রতিহিংসার জন্ম হয়, যে জিনিসটা কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ দিকে নিয়ে যায়। আসলে আমরা সকলে মিলে শুধু আমাদের মধ্যে বিভেদটা দূর করার জন্য নয়, আমাদের দেশটার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর নারীবান্ধব সমাজ গড়ে তুলি। আমাদের যেন আর কোনো নারী দিবসে একের পর এক ধর্ষণের ঘটনার কথা জানতে হয় না। ওই ৮ বছরের মেয়েটির ধর্ষণের পরেও আরো অন্তত ২-৩টে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব কি ঘটছে আমাদের চারপাশে? আমাদের মা বোনরা তো এইভাবে বোরখা হিজাব তারা পরতেন না, কিন্তু কই তাদের উপর তো এত ধরনের সহিংসতা নির্যাতনের ঘটনা ঘটতো না। আজকে কি আপনি বোরকা পরেন বলেই আপনি ১০০% নিশ্চিত যে আপনার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে না? বিষয়টা সেটা না। বিষয়টা হলো, যখন একজন নারীকে সমাজে বসবাস করা অন্যান্য মানুষগুলো সম্মানের সাথে দেখতে পারবে, শুধু নারীকে ভোগের জিনিস হিসাবে না দেখবে, তখনই নারীর প্রতি এই যে আমাদের অসম্মান, অশ্রদ্ধা, বিভিন্ন ধরনের সহিংসতা এগুলো বন্ধ হবে। নারী দিবসের শিক্ষা আমাদেরকে নতুন করে উজ্জীবিত করে। নারী দিবস আমাদেরকে নতুন করে পথ চলার প্রতি আগ্রহী করে তোলে। সেই নারী দিবসে দেশে যখন নারীর প্রতি নির্যাতন, সহিংসতা, বৈষম্য একটা প্রকট আকার ধারণ করছে, আসুন তখন আমরা সকলেই একজন আরেকজনের পাশে দাঁড়াই। আমাদের সংবিধান বলে নারী পুরুষ সকলের সমান, সকলের সবকিছুতে সমান অধিকার। অথচ তারপরেও আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আমরা কিন্তু বৈষম্য এবং অসম্মানের শিকারই হয়ে যাচ্ছি। আমরা দেখেছি অন্য সবকিছু বাদ দিলেও আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী, তিনি আমাদের অনেকের মায়ের চেয়েও বেশি বয়স্ক একজন মহিলা। তার অন্তঃবাস নিয়ে কি ঘটনা ঘটেছে, আমরা নারীরা কিন্তু তখনও এই বিষয়ে একটা কথা বলার সাহস দেখাইনি। আমরা তো সেই মানুষটার পক্ষে কোনো কথা বলবো না, আমরা কথা বলবো একজন নারীর প্রতি এই ধরনের অসম্মান অবমাননা দেখানোর বিরুদ্ধে। আপনি তার বিচার করুন, তাকে শাস্তি দিন, তাকে যা খুশি আপনি করতে পারেন, কিন্তু তাকে এত অসম্মান অশ্রদ্ধা আপনি করতে পারেন না। তিনি একজন নারী, তিনিও একজনের মা। আপনার আমার মা যেমন আছে, তিনিও একজনের মা। আমাদের জাতির মন মানসিকতা কোন জায়গায় দাঁড়িয়েছে, এটা কিন্তু গোটা বিশ্ব এখন দেখছে। আজকে যে নারীর পোশাক নিয়ে বিশ্ববিদ্যালয়ে এত ঘটনা ঘটলো, সেই নারীটি কিন্তু সঠিক সময়ে মামলাটা করতে পারেনি, এবং মামলা করার পরেও তিনি স্বেচ্ছায় সেই মামলা চালাতে আগ্রহী হননি আর পরবর্তীতে। কারণ আমরা দেখেছি যে অপরাধী হিসাবে যাকে বলা হয়েছে তার জামিন হয়ে গিয়েছে, এবং জামিনের পরে তাকে পাগড়ি পরিয়ে হাজার হাজার ফুলের মালা দিয়ে শোডাউন করা হয়েছে। একজন মানুষ যার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তাকে যদি জামিনযোগ্য হয়, বিচারক জামিন দিতেই পারেন। কিন্তু যে নারীটি বলছে সে মামলা চালাতে ভয় পাচ্ছে কারণ তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, তার প্রতি কি রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্তব্য নেই? এবং একজন মানুষ যে নিজেই বলেছে যে আমি এইভাবে এইভাবে তাকে কথাগুলো বলেছি, সেই মানুষটাকে জামিনের পর যেভাবে জামাই আদরে নিয়ে যাওয়া হচ্ছে, মনে করা হচ্ছে সে একজন বড় নেতার মতো অবস্থানে চলে গিয়েছে। সেটা কি আমাদের মানসিকতার পরিচয় দেয় না?
আমরা এই বাংলাদেশ চাই না। আমরা ধর্ম ব্যবসায়ীদের বাংলাদেশ চাই না। আমরা চাই না ওয়াজ মাহফিলের নামে যেখানে সেখানে যত্রতত্র নারীকে নিয়ে অশ্রাব্য অশ্লীল কথাবার্তা হোক। এগুলো বন্ধ করার জন্য কোনো পুরুষ এগিয়ে আসুক না বা না আসুক, আমাদের নারীদেরকে কিন্তু সবার আগে আসতে হবে। এবং সেটা শুধু আমার একার দায়িত্ব না, আমাদের কয়েকজনের দায়িত্ব না, আপনাদের সবার দায়িত্ব। আপনারা দায়িত্ব যদি পালন না করেন, আজকে হয়তো আমাদের উপরে নির্যাতন সহিংসতা চলবে, কিন্তু একদিন যে আপনাদের উপরে সেটা আসবে না, আমরা কিন্তু কেউ সেটা নিশ্চিত করে বলতে পারি না। যারা এখনো চোখ কান বন্ধ করে ঘরে বসে আছেন, আমি সেই সব নারীদেরকে অনুরোধ করব, আপনারা একটু সক্রিয় হন, আপনারা একটু সোচ্চার হন। আমাদেরকে অবশ্যই আমাদের অবস্থান তৈরির জন্য কাজ করতে হবে। রাস্তায় যে মিছিল করতে হবে এমন না, কিন্তু নিজের নিজের জায়গায় অন্তত নারী বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমরা তো কাজ করতেই পারি। হয়তো প্রথমে আমরা বাধাগ্রস্ত হব, হয়তো প্রথমে আমরা বিভিন্ন ধরনের অপছন্দনীয় কথাবার্তা শুনব, কিন্তু একসময় কিন্তু সবকিছু স্বাভাবিক হবে। কারণ আমি একজন আশাবাদী মানুষ, আমি সবসময় আশা করি এই ধরনের পরিস্থিতি থাকবে না। আমাদের নারীরা এখন অনেক বেশি শিক্ষিত, তাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, তারা নিজেদের অধিকার আদায় করে নিতে পারবেন। শুধু তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে হবে। আমরা যারা তাদের অভিভাবক পর্যায়ের বা তাদের বয়সে বড়, তাদেরকে আজকে তরুণ প্রজন্মের পাশে যেয়ে দাঁড়াতে হবে এবং তরুণ প্রজন্মকে আমাদের যে অভিজ্ঞতা সেখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। আমাদের দিক নির্দেশনাগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে এবং সকলে মিলে আজকের এই পরিস্থিতি আমাদেরকে দূর করতে হবে। আমরা নারীরা বাংলাদেশে আজকে যে অবস্থায় আছি, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই সম্মানজনক নয়, কোনোভাবেই এটা আমাদের নিরাপত্তার দিকটা সঠিকভাবে পরিপূর্ণ করে না। এই জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নারীকে আজকে সোচ্চার হতে হবে, আমাদের মতামতটা সক্রিয়ভাবে জানাতে হবে এবং নিজ নিজ ক্ষেত্রে আমাদের কাজ করে যেতে হবে। আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চের যে ইতিহাস, যে সফলতা, যে ঐতিহ্য, সেইটাকে আমাদের বারবার মনে করতে হবে এবং নারী দিবসে আমাদের নতুন করে শপথ নিতে হবে যে নারীর জীবনের যে গ্লানি, যে বৈষম্য, যে অত্যাচার, সেটা থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসবো আমাদের মেধা দিয়ে, আমাদের সচেতনতা দিয়ে এবং আমাদের কাজ, আমাদের আচরণ, আমাদের কথা দিয়ে। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলকে। সকলেই ভালো থাকবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেল নাশিদ খন্দকার কেকা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলুন। আমার ভিডিওগুলো পরবর্তীতেও আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, এই আশাবাদী ব্যক্ত করি। জানি ভবিষ্যতে সুদিন আসবে, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।